সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সাধারণত সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে থাকে দিনের উল্লেখযোগ্য কিছু সংবাদের বিশ্লেষণ। শুরুতে আমরা দেখতে চাই এনটিভিতে প্রচারিত যে সংবাদ তার কিছু হেডলাইন্স, যেখানে এসেছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই এমপি পদ বাতিল, চিফ হুইপ দুঃখজনক বললেন নাহিদ। এছাড়াও আসছে ব্রিক্সে তারেক রহমানের অপেক্ষায় ভারত, মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, আন্দোলনকারীদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের নির্দেশ ছিল হাসিনার, কল রেকর্ড গিয়েছে ট্রাইব্যুনালে। এছাড়াও শিক্ষামন্ত্রীর একটি মতামত এসেছে, ফ্যাসিস্ট আমাদের নানা অসঙ্গতির কারণেই এসএসসির ফলাফলের নিম্নমুখী। শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য আমরা পেয়েছি। গতকাল আমরা জানি এসএসসি পরীক্ষা এবং সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের এনটিভি স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার সাথে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আরও আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের দুজনকে আমন্ত্রণ আমাদের এনটিভি স্টুডিওতে। যেহেতু দিনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখেছি, আমরা জানি আগামী 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিরোধী দল এবং সরকারি দল থেকে মনোনয়ন মোটামুটি চূড়ান্ত হয়েছে, তো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে বিষয়টি আমি আগে আলোচনা করছিলাম, আজকে বিরোধী দলীয় চিফই বলেছেন যে 70 অনুচ্ছেদে প্রকাশ্যে ভোটের ব্যাপারে কড়াকড়ি না থাকার পরও ভোটের আয়োজনটা দুঃখজনক। আসলে এখানে উনি ব্রিফিংটা দেখেছিলাম, উনি বলেছিলেন যে আমরা বিভিন্ন বিষয়ে সংস্কার চেয়েছিলাম, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতেও একটা সংস্কারের কথা আমরা বলেছিলাম, যদিও হয়তো এটা কখন হবে বা আদৌ হবে নাকি সে বিষয়ে একটা আশঙ্কা রয়ে গেছে। জেনারেল আব্দুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি বিষয়টা আসলে কিভাবে দেখছেন? প্রক্রিয়া কি রকমই থাকা ভালো, নাকি আসলে কোনো সংস্কারের প্রয়োজন আছে নির্বাচন নিয়ে? দেখুন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিষয়টা নিয়ে আসার জন্য। এখনকার রাষ্ট্রপতি নির্বাচন আর পূর্বের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, একটা বিশাল আপনার সময়ের ব্যাপারে। সেটা হলো, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে একটা আন্দোলনের ফসল, বিপ্লবের ফসল, গণঅভ্যুত্থানের পরে, যেটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। সেটা হয়েছে 17 বছরের স্বৈরাচারী শাসককে বিতাড়িত করে এদেশের ছাত্র জনতা, দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে বিতাড়িত করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা সংস্কার কমিশন গঠিত হয়। সংস্কারের যেটার সাথে সকল রাজনৈতিক দলগুলো সংযুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, ফ্যাসিস্ট ছাড়া। এবং তারা জুলাই সনদ নামে সেই সনদে স্বাক্ষর করেন। এটি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এর আগে এরকম কিন্তু বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এই ধরনের কিছু হয়নি। কেন? যে বাংলাদেশে যাতে বারবার ফ্যাসিজম আর না আসে, আর কখনো না আসে। 75 সালে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের পতন, একেবারে এই আগস্ট মাসে, তাই নয় কি? এই 15 তারিখে। ঠিক এই দেশবাসী খুব আনন্দিত হয়েছিল ফ্যাসিস্টের পতনে। এটা আমি নিজের চোখে দেখেছি, সারা বিশ্ব জানে সেই সময়ে। আবার কোনো না কোনোভাবে বাংলাদেশের গণতান্ত্রিক পথটা এমন একটা ভঙ্গুর পথ যে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র সৃষ্টি হয়, এটা যাতে না হতে পারে। হাসিনা তো এই গণতন্ত্রের নাম করেই তো স্বৈরতন্ত্র কায়েম করেছে, তাই নয় কি? জেনারেল এরশাদও করেছিলেন। একমাত্র জেনারেল জিয়াউর রহমান গণতন্ত্রের প্রকৃত চিত্রটা বাংলাদেশে ফুটিয়ে তুলেছিলেন ওনার সময়ে। এবং ম্যাডাম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় আসার পরে, আবার 2001 সালে, এই সময়টাতে গণতন্ত্রের চর্চা হয়েছে। বাট এটাও তত সাংবিধানিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না। এখন আসুন, এই যে বর্তমানে বিএনপি ভোট মেজরিটি নিয়ে ক্ষমতাসীন হয়েছেন, হওয়ার পরে একটা সবচেয়ে অযোগ্য, অদক্ষ এবং একটা ফ্যাসিস্ট লোককে তারা ক্ষমতায় রেখে দিয়েছিলেন দীর্ঘদিন, যেটার কোনো প্রয়োজন ছিল না। দেশবাসী চাচ্ছিল না, পুরো দেশবাসী তাকে চুপ্পু, যার কোনো যোগ্যতা নেই, রাষ্ট্রপতি হওয়ার তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার যোগ্যতা, এই যদি যোগ্যতার মাপকাঠিতে বিচার করেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম, এগুলো তো প্রধান বিবেচ্য বিষয়, সেটা তো তার ছিল না। হাসিনা তার নিজস্ব পারপাসকে ফুলফিল করার জন্য তাকে বসানো হয়েছিল, হাসিনা বসিয়েছিলেন। এবং
সেই রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার রেখে দিলেন ডক্টর ইউনূস। কি কারণে রাখলেন জানানি, বুঝি নাই, এখন বুঝতে পারিনি। আবার বিএনপি ক্ষমতাসীন হয়ে প্রথম দিনই তো তাকে ক্ষমতাচ্যুত করা উচিত ছিল, তাকে বরখাস্ত করে নতুন নির্বাচন দিয়ে নতুন হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে দীর্ঘ 6 মাসের সময় নিয়ে তাকে পদচ্যুত হলো সে। যাই হোক, সেটা তো আমরা জানি। এখন এই নির্বাচনটা হচ্ছে ওই 70 অনুচ্ছেদ নিয়ে যেটা বললেন আপনি, সেখানে তো বাধ্যবাধকতা যে ফ্লোর ক্রস করলেই তার এমপি তো থাকবে না। এখানেই নাহিদ ইসলাম যেটা বলেছেন, তাহলে তো আমরা সেই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ, সেই জুলাই সনদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করলাম না। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ব্যালেন্স হওয়ার কথা ছিল, এবং সর্বপ্রথম সংবিধান সংস্কারের মাধ্যমে সেই জিনিসগুলো করে রেটিফাই করে তারপরে নির্বাচন হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। কিন্তু বিএনপি তো সেটাকে অগ্রাহ্য করে, যদিও গণভোটে তারা প্রচার চালিয়েছিলেন সবাই যাতে হা ভোট দেয় জুলাই সনদের পক্ষে, তারপরে পাশ করার পরে তো আর সেখান থেকে একটু, সেটা আসাদুজ্জামান রিপন ভাই ভালো বলতে পারবেন কেন তারা এই কাজটা করলেন। কেননা এটা তো এই দেশবাসী আশা করেনি, সেই কথাটাই উনি বলতে চেয়েছেন। যদি সনদ বাস্তবায়ন হতো তাহলে কিন্তু নির্বাচনটা এভাবে হতো না। নির্বাচনটা রাষ্ট্রপতির ক্ষমতা কি কি থাকবে, ব্যালেন্স থাকবে কতটুকু, প্রধানমন্ত্রীর সাথে এই সমস্ত সংস্কার কার্য করার পরেই তারপরে নির্বাচনটা হলে তখন এই প্রশ্নটা উঠতো না। আমি মনে করি যে জনাব নাহিদ ইসলাম যেটা বলেছেন সঠিক বলেছেন, ওনার আন্দোলনের স্পিরিট থেকে উনি সত্য কথাটাই বলেছেন। জনাব আসাদুজ্জামান রিপন, নাহিদ ইসলামের যে বিষয়টি আমাদের হক সাহেব ব্যাখ্যা করলেন, আদতে ভবিষ্যতে কি এ ধরনের সংস্কারের কোনো প্রয়োজন আছে বা বিএনপি কি মনে করে? জনাব আব্দুল হক সাহেব এত বিশদ ক্যানভাস নিয়ে আলোচনা করেছেন, এবং এর মধ্যে কিছু কিছু ইতিহাসের কিছু ডিস্টরশন আছে, মানে ঘটনা প্রবাহে মানে কিছু তথ্যের ঘাটতি আছে, সেগুলো ওয়ান আফটার ওয়ান বলতে হলে অনেক সময় লেগে যাবে। তো যেমন আপনি মানে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের কথা বলেছেন। ট্রু, আমাদের দেশে গণতন্ত্রের নামে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অনেকেই করেন। উদাহরণ টেনেছেন জেনারেল এরশাদের সাথে। জেনারেল এরশাদের সাথে কোনো গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। প্রথম হচ্ছে যে জেনারেল এরশাদ হচ্ছে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উচ্ছেদ করে ক্ষমতা এসেছিলেন। হি ওয়াজ এ মিলিটারি ডিক্টেটর। উনি এখানে গণতন্ত্র কায়েম করার জন্য আসেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি উনি কমপ্লিমেন্ট দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা আসার প্রেক্ষিতটা সম্পূর্ণ ভিন্ন। তখন দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল। তো একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এবং একদলীয় শাসন ব্যবস্থা থাকলে যা যা উপসর্গগুলো থাকে, আমি এত ডিটেলে যাচ্ছি না, সবই ছিল। সুতরাং একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে ওই দলের অভ্যন্তরে আরেকটি ডানপন্থী অংশ যখন একটা অভ্যুত্থান সংগঠিত করেন, মানে বিকজ মোস্তাক ওয়াজ দ্য প্রেসিডেন্ট, মোস্তাক ওয়াজ আওয়ামী লীগ লিডার। আমি সবসময় বলতাম সেটা হচ্ছে যে 75 সালের 15 আগস্টের কু, ইট ওয়াজ নট এ বেসিক্যালি ইট ওয়াজ নট এ মিলিটারি কু। 75 সালের 15 আগস্ট ছিল বেসিক্যালি ইট ওয়াজ এ কু বাই দ্য রাইট উইং অফ আওয়ামী লীগ। মিলিটারিদের কেউ কিন্তু 15 আগস্টের পরে কেউ ক্ষমতা আসে না। রাইট। এবং 23 জন মন্ত্রীর মধ্যে একজন 21 জনই শপথ গ্রহণ আমি বলছি কেউই মানে আওয়ামী লীগের ইয়ে ছিলেন না, মানে আর্মির কেউ ছিলেন না। তো সুতরাং প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সবাই A to Z সবাই আওয়ামী লীগের লোক ছিলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন, পার্লামেন্ট বহাল ছিল। রাইট। তো তাহলে এটা একটা মিলিটারি কু না, তা তো ক্ষমতা গ্রহণ করেনি। ঠিক। এখন 75-এর 7 নভেম্বরে সেটা একটা সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল।
সেখানে মিলিটারিদের একটা পার্টিসিপেশন ছিল, জনগণের একটা পার্টিসিপেশন ছিল। যখন Commonly. জনগণের পার্টিসিপেশন মিলিটারি অথবা যে কোনো শক্তির সাথে যখন এক হয়ে যায়, তখন সেটা উইল অফ দ্য পিপল হয়ে যায়, এক্স্যাক্টলি। তাই না? এবারও যেমন আপনার আমাদের 5th অগাস্টে, বা যদি আমি 3rd অগাস্ট থেকে যদি বলি, আমাদের আর্মি চিফ, বর্তমান যিনি চিফ আছেন, মানে তিনি যখন দরবারে যখন মানে সেনাকর্তাদের সাথে বৈঠক করলেন, কাছের এবং দূরবর্তী যারা ছিলেন, সেখানে কোরআনের একটা আয়াত উচ্চারিত হলো। সেখানে সংঘাত, রক্তপাত তোমরা তোমাদের ভাইদের উপর তোমরা মানে হত্যাযোগ্য চাইল না, এরকম একটা কিছু। তো এটা শোনার পরে উনি, চিফ অফ দ্য আর্মি স্টাফ, তিনি বললেন আমিন। ওই দিনই বেসিক্যালি ডিসাইডেড হয়ে গিয়েছিল যে সেনাবাহিনীকে শেখ হাসিনা ব্যবহার করতে পারছেন না, এবং সেনাবাহিনী জনগণের অভ্যুত্থানের বিপরীতে দাঁড়াচ্ছে না। ফলে আমি এটাও মনে করি, কারণ আমি তো দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি, বিএনপির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম সেই 80s দশকে। আমার নেতৃত্বে আমার দল জেনারেল এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছে। তো আমি যেটা মনে করি, আমার দেখা, আমি যেহেতু সাংবাদিকতাও করি, ঘটনা প্রবাহর দিকে যেহেতু নজরও টুকটাক রাখতে হয়, তো সেখানে যেটা দেখা গেছে যে বাংলাদেশের যতগুলো সামরিক অভ্যুত্থান বা কোয়াসি মিলিটারি কু যেগুলো হয়েছে, সেগুলোর মধ্যে বা জনগণ যে অভ্যুত্থানগুলো করেছে, সেখানে সেনাবাহিনীটা সায় ছিল। সেনাবাহিনীর সায় ছাড়া, সম্মতি ছাড়া, সমর্থন ছাড়া এই দেশে কখনই কোনো গণ অভ্যুত্থান সংগঠিত সফল হয়নি। ইভেন আপনি বাংলাদেশের বাইরে যদি 69ও যদি যান, যেহেতু একজন সেনা কর্মকর্তা আছেন সাবেক, 69-এ তৎকালীন পাকিস্তানের সময় একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা খুব গর্বের সাথে বলি 69 গণ অভ্যুত্থান, শহীদ আসাদের কথা বলি। অ্যাট দ্যাট টাইম পাকিস্তানের যারা মিলিটারি অফিসার্স, তারা যদি ওটার বিরুদ্ধে দাঁড়াতেন, তাহলে কিন্তু আপনার অভ্যুত্থানটা খুব সফল হতো না। অথবা বলা যেতে পারে অভ্যুত্থানই তো জেনারেল আইয়ুব খান পদচ্যুত হয়েছিলেন, প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত হয়েছিলেন। তার মানে সার্টেনলি আর্মি এটা সমর্থন করেছিল এটা নিঃসন্দেহে। বাংলাদেশে 75 সালের আপনার 7 নভেম্বর জনগণের কাতারে, জনগণের পালস অনুযায়ী আর্মি নেমেছিল। আমি যদি বলি আমাদের পিরিয়ডে 90-র গণ অভ্যুত্থানে এরশাদ তো চেষ্টা করেছিলেন টু মোবিলাইজ দ্য আর্মি টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য পিপল, কিন্তু আলটিমেটলি আর্মি ডিফাই করেছে এটা। আর্মি সেটা মানে এরশাদের সে অর্ডার ক্যারি আউট করেনি। আমরা যদি এবারও যদি 24-এর কথা যদি বলি, শেখ হাসিনা তো একে মেরে ফেলো, সাফ করে ফেলো, অমুক করো তমুক করো, মানে জাহাঙ্গীর কবির নাটকের ভাষায় সাইকা ধরতে হবে। আর শেখ হাসিনা তো রীতিমতো মানে দেখাই যে কি করতে হবে। স্নাইপার ইউজ হয়েছে, হেলিকপ্টার থেকে আপনার মানে গুলি হয়েছে, সবই তো হয়েছে। এখন তো সবই আসছে, মন্ত্রীদের ফোনালাপ, শেখ হাসিনার সাথে তার মন্ত্রীদের কথোপকথন সবই তো আসছে। তো ফলে এখানেও কিন্তু সেনাবাহিনী আলটিমেটলি দে স্টুড ফার্মলি এগেনস্ট অটোক্র্যাটস, এগেনস্ট হাসিনার যেই মার্সিনারি ইয়েগুলো ফোর্সেস, তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, এবং জনগণের পক্ষে, সবচেয়ে বড় জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটা বুঝতে পারাটা কিন্তু অনেক বড় জিনিস। সরকারি সেনাবাহিনী না, জনগণের সেনা। হ্যাঁ, এটা বুঝতে পারাটা অনেক বড় জিনিস, এবং সেটা আমাদের সেনাবাহিনী করেছে। আমি আমার সেনাবাহিনীকে নিয়ে নিঃসন্দেহে খুব গর্বিত এবং গর্ববোধ করি। তো যখন বিমানবন্দরের দিকে যাই, তো সে ওখানে যাওয়ার পথে একটা সাইনবোর্ড, প্রায় একটা গেটের দিক তাকাই, সেখানে লেখা আছে হিরোজ লিভ ফর এভার। ফ্লাইওভার থেকে দেখা যায় বীরেরা সবসময় বেঁচে থাকে। জি, আমাদের বীরেরাও শারীরিকভাবে, নামের দিক থেকে, অথবা তাদের শৌর্যে, বীর্যে, সব ক্ষেত্রে আমাদের বীরেরা নিশ্চয়ই ইতিহাসে তাদের স্থান থাকবে, ইনক্লুডিং দ্য নেম অফ, সর্বশেষ নেম অফ দ্য জেনারেল ওয়াকার অ্যান্ড হিজ ফেলোজ, তার সহকর্মী যারা সেদিন সেনাপ্রধানের এই সিদ্ধান্ত, ইভেন রিটায়ার্ড কমিউনিটি কিন্তু আমরা
জাগ্রত ছিলাম বহু আগে থেকেই। সেটা ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট সে, আমি এখানে আই হ্যাভ লিটল ক্রিটিসিজম অ্যাবাউট ইউর পাস্ট চিফ, মানে আই এম টকিং অ্যাবাউট, আমি সবসময় বলি That's obvious, that is obvious. ইকবাল করিম ভুইয়া, শেখ হাসিনার এই ধরনের রিটায়ার্ডরা যখন তারা সার্ভিসে ছিলেন, তাদের সময় তো 14-র মতো একটা বাজে নির্বাচন, 18-র মতো বাজে নির্বাচন, 24-এর মতো নির্বাচনগুলো হয়েছে, এবং সেখানে সেনাবাহিনীর এই কাইন্ড অফ সোকল রোল, না এখানে কিন্তু সোকল রিপন ভাই, রোল তো একটা ছিল, ছোট্ট একটা সেই জিনিস বলে সোকল নেই। রোলে তারা, আমি মানে এটা আমি একটু বলি, না, সেটা যে হচ্ছে 4 তারিখে যে আমি সেনাবাহিনী, ওটার কথা বলছি না, আমি বলছি যে যারা রিটায়ার্ডের কথা আগের বলছেন, term-এ। এই যে ইকবাল করিম ভুইয়া, উনি তো আর্মির চিফ ছিলেন, ওনার অধীনস্থ তো সেনাবাহিনীর লোকজন ছিল, উনি তো শেখ হাসিনাকে বলতে ওটা একটা বোগাস ইলেকশন করার জন্য, আই ক্যানট ডিপ্লয় মাই আর্মি। এখন উনি যদি বল সংবিধান অনুযায়ী আই কুড নট সে, বিকজ সংবিধান অনুযায়ী আই হ্যাড টু অবে দ্য ইনস্ট্রাকশন অফ But দ্য, এই ক্ষেত্রে তো রিপন ভাই শুধু- আমি একটু বলি, ইনস্ট্রাকশন অফ দ্য প্রাইম মিনিস্টার, ইন দ্যাট কেস আমার আর্গুমেন্ট হচ্ছে, ডিড হি থিঙ্ক যে শেখ হাসিনা লফুল প্রাইম মিনিস্টার ছিলেন? শি ওয়াজ নট এ লফুল প্রাইম মিনিস্টার। what politicians did that. আমি এখানে আই এম নট আর্গুইং, আমি যে বলছি যখন হোয়েন ইউ আর টেকিং দ্য ক্রেডিট, আমি ওই কথাটা বলতে যাচ্ছি যে আমাদের সেনা নায়করা যারা, ইকবাল করিম ভুইয়া পার্টিকুলার তার কথাই যদি বলি, অনেক বাজে জিনিসগুলো তারা ঘটতে তারা মানে একা না, অ্যালাউ করেছেন, জেনারেল মঈন থেকে শুরু করে অ্যালাউ করেছেন, মানে জেনারেল মঈন তো উনি তো মানে ক্ষমতা দখলকারী, ইকবাল করিম ভুইয়া দখলকারী না, আমি তাকে আই ডোন্ট লাইক টু আইডেন্টিফাই হিম অ্যাজ ইউজারপার, আমি তাকে ক্ষমতা উচ্ছেদকারী হিসেবে ওনার তাকে আগে দেখি তো না। ইয়ে ছিলেন, কিন্তু আমি নবীন ছিলেন। হ্যাঁ, অল অফ দেম, শুধু তো সুতরাং উনি তো না, কিন্তু ইকবাল করিম ভুইয়া যখন পরে একটু হিরো সাজতে চাইলেন, সেই জন্য না কথা, মুবিন তো হিরো সাজতে চায় নাই। এই ইকবাল করিম ভুইয়া শেখ হাসিনা আনুকূল্যে ব্যাংক বানাতে চেয়েছেন, পাওয়ার প্ল্যান্ট বানাতে চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা নিতে চেয়েছেন, এবং ইকবাল করিম ভুইয়ার সময়ে আমাদের পার্টির প্রধান সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া তাকে ক্যান্টনমেন্টের না, বাড়ি, উনি কিন্তু চিফ ছিলেন না তখন, উনি তখন চিফ ছিলেন না, তখন চিফ ছিলেন জেনারেল মুবিন। সেনাপ্রধান। জেনারেল মুবিন, তাদের দায়িত্ব তারা এড়াতে পারেন না, মুটি এড়াতে পারেন না তারা, এবং কিন্তু তাদের আপনাদের পলিটিশিয়ান Yes, আপনি of ধরেন course. আবার মওদুদ আহমেদ তো মওদুদ আহমেদ আমি কখনো আসছি fight করেন নাই। না, পলিটিশিয়ান হাতে তো একটা আর্মস ক্যারি করে না, কিছু মনে করেন না, আমি তো উর্দুওয়ালা এখানেই তো না, ভয় army। আই এম নট বিদ্রোহ উর্দুওয়ালা, করলে আপনার firing আই এম squad। নট উর্দুওয়ালা, আই এম নট ক্যারিং উইপন, আমার কাছে আয়নাঘর না, যতক্ষণ পারছি ততক্ষণ আয়নাঘর চালাইছি তো, দেয়ার আর পিপল, এই যে আজকে জেনারেলদের, মেজর জেনারেল অমুক তোমাকে XYZ, আমি তো মনে করি যে আমাদের DGFI যখন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চিফ সহ একটা টিমকে ডেকে পাঠাবার পরে সেখানে কি আলোচনা হয়েছে আই ডোন্ট নো, ইভেন উনি বলতে পারবেন কিনা আমি জানি না, অ্যাটলিস্ট আমি তো জানি না, বাট আমরা প্রত্যেকে শুধু নিউজ দেখলাম অনেক দিন পরে বাংলাদেশে শেখ হাসিনা 15.5 বছর শাসনামলে বহুবার নীরবে গোপনে রয়ের ডেপুটি প্রধান অথবা XYZ-রা এই দেশে আসা যাওয়া করতেন, তাদেরকে যথেষ্ট আতিথেয়তা করা হতো, ইত্যাদি ইত্যাদি, হোয়াট এভার, সেটা আমি সেই লাইনে গেলাম না, বাট আমি বলতে চাই যে দ্য ফার্স্ট টাইম আমাদের মিডিয়াতে নিউজ আসলো যে চিফ অফ দ্য মানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির চিফ যিনি, তিনি বাংলাদেশ ভিজিটে এসেছেন, আমরা জানতে পারলাম যে সেটা আমাদের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, মানে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থার দায়িত্বে, মানে আমন্ত্রণ নিয়ে এসেছেন। ভেরি গুড, দিস ইজ এ গুড জেস্টার, এবং দুই দেশের মধ্যে এগুলো হওয়া উচিত, কিন্তু কি আলোচনা সেটা আমরা জানি, বাট আমি ধারণা করতে চাই যে নিশ্চয়ই সেই ডিসকাশনের মধ্যে এটা যদি থেকে থাকে এটা অনেক ভালো হয়েছে, যদি না থেকে থাকে তাহলে আমি দুঃখিত। সেটা হচ্ছে কি যে আমাদের কিছু পলাতক মেজর জেনারেল, পলাতক কিছু ব্রিগেডিয়ার, পলাতক কিছু অফিসার আছে যারা অন্য দেশে তো আছেই, পার্টিকুলারলি ইন্ডিয়াতে তারা আছে, তারা দিল্লিতে ঘুরে বেড়াচ্ছিল, তাদের এই নিয়ে পত্রিকায় নিউজ ছিল। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের DGFI যদি জানতে চেয়ে থাকে যে ভারতে, দিল্লিতে বা ভারতের বিভিন্ন জায়গায়, ভারতের সয়েলে বাংলাদেশের পলাতক সেনাবাহিনীর লোকজন কিভাবে মানে থাকছে এবং তাদেরকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা উচিত। দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু যেটা জানতে চাচ্ছিলাম, যেটা হক সাহেব বলেছেন যে প্রেসিডেন্টের বিষয়ে যে সংস্কারের প্রয়োজনটা ছিল, আদৌ কি এটা আদতে প্রয়োজন আছে কি নেই, বা বিএনপির অবস্থান মনে রাখতে হবে যে বাংলাদেশ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় চলে,
বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে না। জি। তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেহেতু চলে না, তাহলে এখন তাহলে প্রেসিডেন্টের সার্টেন রোল ইন এ পার্লামেন্টারি সিস্টেম দ্যাট ইজ ডিফাইন্ড ইন অল কান্ট্রিজ, যেসব জায়গায় পার্লামেন্টারি ফর্মে চলে। আপনি যদি দেখেন ইভেন ইন্ডিয়াতে আপনি প্রেসিডেন্টের কি কাজ, রুটিন কাজ, তাই না? তাকে তো এম্পাওয়ার করার কিছু নাই। তো আপনি তাকে এম্পাওয়ার করে আর প্রাইম মিনিস্টারের পাওয়ার কাটেল করার কোনো ব্যাপার নাই। এটা গেল এক। প্রাইম মিনিস্টার হেড অফ দ্য গভর্নমেন্ট, তার যা ফাংশনস থাকবে সেটা সারা পৃথিবীতে এই ধরনের ব্যবস্থা যারা কাজ করে তারা তাই করবেন। তা আমাদের প্রেসিডেন্টকে এম্পাওয়ারমেন্টের কথা, এটা মূলত আমাদের পার্টির ইমিডিয়েট আমাদের মানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নোবডি আস্কড হার যে আপনি প্রেসিডেন্টের আরেকটু দায়িত্ব কর্তব্য বাড়িয়ে দেন বা প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্য একটু কমিয়ে দেন, এটা তাকে কেউ জিজ্ঞেস করেননি। ভলান্টারিলি আমাদের পার্টির ইমিডিয়েট পাস্ট চিফ বেগম খালেদা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি নিজে থেকেই পার্টির প্রোগ্রাম হিসেবে ঘোষণা করলেন যে ভবিষ্যতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আমরা এক ধরনের এক কাইন্ড অফ ব্যালেন্স আমরা আনার চেষ্টা করব বা ভাবছি আমরা। ফাইন, দিস ইজ ভেরি গুড জেস্টার। কিন্তু কথা হলো যে এটা করতে গেলে ইউ হ্যাভ টু অ্যামেন্ড দ্য ল। আইন সংশোধনের অনেকগুলো বিষয় আছে, বিকজ আমি প্রফেশনাল কারণে আমাকে আই হ্যাভ টু গো থ্রু অল দোজ ইস্যুস। যেমন আপনি যদি ধরেন বর্তমান যিনি প্রেসিডেন্ট হবেন আগামীকালকে, যার নাম প্রস্তাব হবে, তিনি প্রেসিডেন্ট হচ্ছেন বাই দ্য পার্লামেন্ট। আবার যখন আপনি পার্লামেন্টে আপার হাউস গঠন করার কথা চিন্তা করবেন, বিকজ দ্যাট ইজ এ প্রমিস। আমাদের পার্টির প্রধান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে জুলাই সনদের যে সমস্ত অঙ্গীকারগুলো ছিল, যে বিষয়গুলো আমরা স্বাক্ষর করেছি, তা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, প্রোভাইডেড। ওটা কিন্তু যিনি সংস্কার কমিশনের ভার্চুয়ালি যিনি এক্সিকিউটিভ চিফ ছিলেন প্রফেসর আলী রিয়াজ, তার একটা ইন্টারভিউ আপনাকে পড়তে হবে। প্রথম আলোতে তিনি ইন্টারভিউ দিয়েছেন। এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করে কিছু লোকজন না জেনে না বুঝে। সেটার মধ্যে তিনি বলেছেন যে আমরা প্রত্যেকটার মধ্যে আমরা একটা ক্লজ রেখেছি, সেটা হচ্ছে যে যেই পার্টি, যে রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিয়ে তারা সরকার পরিচালনার দায়িত্ব পাবে, তারা তাদের পার্টির ইশতেহার অনুযায়ী তারা সেটাই এক্সিকিউট করবেন। গেল এক। এখন কথা হচ্ছে কি যে বিএনপি ইশতেহারের মধ্যে বলেছে তারা একটা ক্ষমতার ভারসাম্য আনবে। এটা তো ভবিষ্যৎ। তার আগে তো আপনাকে করতে হবে, কি বলে আপনার মানে অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধান। আরেকটা মেজর প্রশ্ন আজকে না করলেও চলতো, বাট তারপরে আমি বলে রাখি, যেহেতু ভবিষ্যতে সংবিধান সংস্কার হবে, সংবিধানের সংস্কারের জন্য অলরেডি কমিটি গঠন হয়েছে, দে আর ওয়ার্কিং অন ইট। এখন যিনি প্রেসিডেন্ট হবেন, সংস্কার না, ওইটা করছে সংবিধান সংশোধন, সংস্কার না। একই, সংস্কার আর একই। সংশোধন আমি জানি আমি রাষ্ট্রবিজ্ঞানও পড়েছি। না, আমি বলছি যে সংস্কার করা, কমিশন করা। এবং এই যে সংস্কার এবং সংশোধন নিয়ে যে কথাগুলো, যে মানে মারপ্যাচের খেলাগুলো হয়, আপনি দেখবেন যে আমরা যেই কি বলে গণভোটের, বাংলাদেশের গণভোট এটা ফার্স্ট না, এর আগে তো গণভোট হয়েছে। সেই সব গণভোটের পরে আমাদের সংবিধান যে চেঞ্জগুলো আমরা এনেছিলাম সেগুলো কিন্তু আমরা রাখতে পারি। গণভোটের প্রতিশ্রুতি, গণভোটের অনুযায়ী আমরা রাখতে পারিনি, মানে আদালত, বিকজ অফ আদালতের অবজারভেশন, আদালতের নির্দেশনার জন্য রাখা যায়। তার মানে আপনি গণভোটের যা কিছু করবেন আদালতের নির্দেশনা প্রয়োজন হবে, আদালতের আইনের মাধ্যমে করতে হবে। এবং সেটা যদি আদালত মনে করে গণভোটে এটা থাকবে না যে নো ম্যাটার হোয়াট আমরা যা বলবো আদালত এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এই জাতীয় গণভোট তো হয়নি আমাদের দেশে। আমি যেটা বলতে চাই, ভবিষ্যতে আরেকটা জিনিস আলোচনা হবে। আগামীকালকে মানে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা হবে। তো যে নির্বাচনটা হতে যাবে সেখানে সাংবিধানিক, দিস দ্য ফার্স্ট টাইম প্রবাবলি আই এম রেজিং দ্য ইস্যু থ্রু ইয়োর প্রোগ্রাম। সেটা হচ্ছে আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদেরকে একটা উচ্চ কক্ষতে যাব আমরা, এটা তো আমাদের মানে সরকারি দলের কমিটমেন্ট। বিরোধী দলও চায়, টেকনিক্যাল ইস্যুতে ভিন্নতা আছে, কেউ হয়তো মানে ভোটের অনুপাতে চাইব, আর আমরা বলবো যে সংখ্যানুপাতে চাইবো আমাদের পার্লামেন্টের সিট অনুযায়ী। কিন্তু যদি উচ্চকক্ষ করি আমরা, মনে রাখতে হবে, তার মানে এটা যদি উচ্চকক্ষ হয়ে যায় ভবিষ্যতে, ধরে নেন 4 মাস 5 মাস 6 মাস পরে যেদিনই হোক না কেন উচ্চকক্ষ যখন হবে এই রাষ্ট্রপতির মেয়াদে, তার মানে রাষ্ট্রপতি তাহলে এই এখন যে কক্ষটা থাকছে এটা নিম্ন কক্ষ হবে। তাহলে রাষ্ট্রপতি নিম্ন কক্ষ দ্বারা নির্বাচিত হয়েছেন,
নাকি? জি। দেশের রাষ্ট্রপতি তো উভয় কক্ষ দ্বারাই নির্বাচিত হতে হবে, নাকি? ঠিক কি না? ইফ আই এম নট রং, মানে আমি আইনের ইন্টারপ্রিটেশনটা যেটা আপনাকে বললাম, তার মানে ভবিষ্যতে ওইখানে একটা সংশোধন আনতে হবে, উচ্চকক্ষ হলেও যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। হ্যাঁ, রাষ্ট্রপতি উচ্চকক্ষ একটা এন্ডোর্সমেন্ট, রাষ্ট্রপতির উচ্চকক্ষ একটা এন্ডোর্সমেন্টের প্রয়োজন পড়বে, এটা আমি আজকে আপনার এখানে বলে রাখলাম। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো যদি আমাদেরকে আনতে হয়, তাহলে আমাদের মানে আইনগুলো অ্যামেন্ড করতে হবে, এবং গভর্নমেন্ট আইন অ্যামেন্ড করার জন্য কাজ করছেন, তাই না? এবং গভর্নমেন্ট এটাও বলেছেন যে শুধুই মাত্র এটা পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে থাকবে না, রাজনৈতিক দলগুলো সবাইকে রাজনীতি করে নাকি? রাজনৈতিক দলগুলোই তো আপনার মানে সবকিছু নন। না, উনি বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মিটিং এর মাধ্যমে, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথেও এই প্রস্তাবিত আলোচনা, এই আইনগুলোর যে আপনার যে নেসেসারি অ্যামেন্ডমেন্টসগুলোর কথা আমরা ভাবছি, সেগুলো নিয়ে ডিসকাশন হবে, এবং মানে সমস্ত স্টেক হোল্ডারদের মতামতে সেটা মানে অনুমোদন হবে। ইন দ্যাট কেস প্রেসিডেন্ট এম্পাওয়ার্ড, আমি বলছি সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট এম্পাওয়ার্ড হতেও পারেন, হয়তো আরো ভাষ্য আসতেও পারে যদি সংশোধনীর মাধ্যমে। কিন্তু এখন এই আইন অনুযায়ী, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী কোনো সমস্যা নেই। আচ্ছা, আব্দুল হক সাহেব, আমি যে বিষয়টি আজকে গতকাল আমরা যেটা দেখেছি, মাধ্যমিক এবং সমমানের ফল প্রকাশ হয়েছে প্রায় 20 বছরের মধ্যে 17 বছরে পাশের হার সর্বনিম্ন 19 বছরে। আজকে শিক্ষামন্ত্রী এটা ব্রিফ করেছেন যে ফ্যাসিস্ট আমল সহ গত 20 বছরে নানা অসঙ্গতির কারণেই এসএসসির ফলাফল নিম্নমুখী। অর্থাৎ গত 17 বছর ফলাফলটা একটা লেভেলে ছিল, আমরা দেখেছি। এখন নিম্নমুখী কারণ কি এমন হলো এই টার্মে এসে যে ফলাফল নিম্নমুখী হলো, এবং পরিবর্তনটা 3 মাসে কিভাবে করা সম্ভব হলো, যেটা শিক্ষামন্ত্রী বলছেন? শিক্ষামন্ত্রী একেবারে যে 100% সঠিক বলেছেন তা আমি বলবো না। উনিও শিক্ষামন্ত্রী আর আগের টার্মেও ছিলেন, এবং ওনার সময়ে নকল বন্ধ হওয়ার একটা খুব ভালো উদ্যোগ উনি নিয়েছিলেন। এখন আমরা যদি অ্যানালিসিস করি, গভীরে যাই ব্যাপারটা নিয়ে, দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত ফেল আসলে হওয়ার কথা না। কেন হলো এটা নিয়ে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, 11 লক্ষ পাস করেছে, 7 লক্ষ ফেল করেছে। নাম্বার হিউজ নাম্বার। 62% পাস আর বাকি ফেল। একটা জাতির প্রতি চপেটাঘাত। তার মানে এই ঝরে পড়লো কারা? 7 লক্ষ স্টুডেন্ট। এরা কারা? আপনি যদি দেখবেন ওই অজপাড়া গায়ের কিংবা মফস্বল এরিয়ার ছাত্রছাত্রী এরা। এই কথা কেউ বলে না। আরবান এরিয়াতে আমার মতো আপনার মতো শুটকোট পরা লোকেরা যারা বসবাস করি, তারা তাদের টাকা দিয়ে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ভালো ভালো স্কুল কলেজে লেখাপড়া করিয়ে, যেমন ক্যাডেট কলেজে শতভাগ পাস। ক্যাডেট কলেজে কতটা? 12টা ক্যাডেট কলেজে 50 জন করে মাত্র 600 জন স্টুডেন্ট। ইট ইজ নট এটা একটা কোনো ফোটাও না, মাইন্ড ইউ। 12টা ক্যাডেট কলেজে মাত্র 50 জন করে একটা ইনটেক, 600 জন। অথচ একটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলেই, একটা স্কুলেই পাস করে আপনার 800-900 জিপিএ 5 পায়। ওইখানে কিন্তু ক্যাডেট কলেজের যে ফ্যাসিলিটি, রাষ্ট্রীয় ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়, এক একজন স্টুডেন্টের পিছনে যত টাকা খরচ করা হয়, আরবান এরিয়াতে একটা স্কুলের জন্য সে টাকা খরচ করা হয় না। আমি গণনা করেন, এটাই পাবেন। কয়েকটা কারণ। এক নম্বর হলো মোবাইল। মোবাইল হ্যাজ রুইন দ্য নেশন। দিস মোবাইল আমাকেও শেষ করেছে, আপনাকেও শেষ করেছে। এত বেশি মোবাইল মুখী হয়ে গেছে, আমাদের সন্তানরা হয়েছে, তারা যে সময়টা লেখাপড়ার কথা রাত্রিবেলায় মোবাইল নিয়ে বসে থাকে, আর বাচ্চা বয়সে যা হয় তাই হয়েছে। 1। 2 নাম্বার হলো পলিটিকাইজেশন। সেটা কিরকম? এখনো এই গণতান্ত্রিক সরকার, আমি আমার শ্রদ্ধেয় আসাদুজ্জামান রিপন ভাইকেও, উনিও জানেন, প্রত্যেকটা জায়গায় পলিটিশিয়ানরা ওই যে খুঁটি গেড়ে বসছে। আজকে তো না, এখন যারা এমপি হয়েছে, ধরেন ম্যাক্সিমামই তো আগে এমপি ছিল, এবং আগেও তারা কি করে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব পচা গন্ধা মার্কা লোকগুলোকে দিয়ে কমিটি তৈরি করে, এবং তারা শিক্ষক নিয়োগ করে কারা? ওই আমার আত্মীয়, আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, যোগ্যতা সেখানে আমার দলের। এই যোগ্যতা সম্পন্ন শিক্ষক সেই সমস্ত মফস্বল এরিয়াতে নাই। এই স্টুডেন্টদের দেখভাল করবে কারা? স্টুডেন্টরা তো অবুঝ। একটা
13 বছরের 14 বছরের ছেলেরা তো ম্যাট্রিক পরীক্ষা দেয়, তাই না, ছেলে মেয়েরা। এই বয়সটা এমন একটা টেন্ডার এজ যেখানে মা বাবার পাশাপাশি শিক্ষকদের যত্ন একটা বিশাল বিষয়। তো শিক্ষক নিজেই তো জানে না, যাদেরকে নিয়োগ দেওয়া হয় কমিটি, সেটা ওই পকেট কমিটি যে দেখবে কেন স্কুলের রেজাল্ট খারাপ হচ্ছে। এবং পরীক্ষার আগে তো আরো টেস্ট পরীক্ষা হয় না, 9 থেকে 10-এ উঠে ওই পরীক্ষা হয়, সেগুলো যাচাই বাছাই যদি করতো, তাদেরকে যদি তদারকি করতো, তাহলে সেখানে ঘাটতি আছে। এটা হলো আরেকটা কারণ। নেক্সট কারণ হলো সরকারের একটা কেন জানি একটা পক্ষপাতিত্বমূলক আচরণ এখানে লক্ষ্য করা যায়। সবাই তেলের মাথায় তেল ডালে। ওই মফস্বল এরিয়ার প্রতি একেবারেই সরকারের নজর নাই। সেখানে যে শিক্ষা অফিসার আছে সানা লেভেলে, এই শিক্ষা অফিসার ঘুষ খায়। এবং বাংলাদেশে যদি দুর্নীতি সবচেয়ে বেশি কোনো প্রতিষ্ঠানে থেকে থাকে, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বিভাগে। আপনি দেখেন শিক্ষা ভবনে খালি বদলি করার জন্য যে টাকা পয়সার লেনদেন হয়, যে ধরনের হয়, অন্য কোনো মন্ত্রণালয় অন্য কোথাও হয় না। এই যে দুর্নীতি আরেকটা অন্যতম কারণ এই রেজাল্ট খারাপের জন্য। সুতরাং সব কিছু যে আমরা ফ্যাসিস্টের উপরে চাপাই দিব তাও না। আমরা কি করলাম? আমরা কি কমিটি, ওই বস্তাবান্দা কমিটি চেঞ্জ করে স্বাধীন কমিটি তৈরি করেছি? নির্বাচিত সরকার হওয়ার পরে আমরা করেছি। অন্তর্বর্তীকালীন সরকার কি তা করেছে? এগুলো কিন্তু আমরা কোশ্চেন করতে পারি আমাদেরকে। আমরা সব তাদের, তাহলে আমরা 24 সালের 5ই আগস্ট যে পরিবর্তনটা হলো, এরপরে শিক্ষা ব্যবস্থায় আমরা কি ভূমিকা রাখলাম, সেখানে আমাদের জবাবদিহিতা আছে? নাই। এখন যেই যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায় আর কি। এখন তাই তো দেখছি দেশে আবার এই ফ্যাসিজমের ঘটা আমরা দেখতে পাই। স্কুল কলেজগুলো হচ্ছে, আমি জানি আমার এলাকায় কি হচ্ছে। আমার এলাকায় আমি যে এলাকায় থাকি, সেখানে আমার জন্মভূমি যেখানে, এবং অন্যান্য জায়গায়ও দেখি এই যে আত্মীকরণ, ব্যক্তিগত আত্মীকরণ, স্কুলের যে এই যে দেখেন আরেকটা ব্যবসা হবে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বললেন যে প্রাইমারি স্কুলে বেতন যেমন ফ্রি, তাদেরকে ইউনিফর্মও ফ্রি দেওয়া হবে। দেখবেন এই গ্রামের স্কুলগুলোতে কি করবে, সরকারি দলের লোকেরা ওইটা টেন্ডারবাজি করবে, তাদের জামা কাপড় বানায় দিতে যাবে, 100 টাকার জিনিস 50 টাকা দিয়ে বানায় ওইটা দিয়ে দিবে। দেখবেন যে গরিব মানুষ, তারা কেউ বলারও কেউ থাকে না, চেক করারও কিছু না, এখানে ঘুষ খাবে সব লেভেলে। আমি যখনই প্রধানমন্ত্রী ঘোষণাটা দেন, আমার মাথায় এই চিন্তাটা আসলো, আরেকটা সুযোগ করে দিলাম আমরা। কেননা এইটা দেই, টিফিনের মধ্যে চুরি হচ্ছে, এই গ্রামগঞ্জে হচ্ছে। জিনিসগুলো হলো কি, এটা একটা গবেষণা করে এই শিক্ষা ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে আমরা আদর্শিক শিক্ষা ব্যবস্থা করতে পারবো। দেখেন যতই কথা বলি না কেন, চিৎকার করি না কেন, আসাদুজ্জামান রিপন ভাই করেন, আমি করি, হাজার হাজার টকশো দিয়ে লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত এই জাতিকে একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের মন মস্তিষ্ক পরিবর্তন করে দেশপ্রেমিক করা যাবে। এবং আমরা ভুলে গেলে চলবে না, ইন্ডিয়া আজকে ইউনাইটেড রয়েছে একটা কারণে, তাদের এতগুলো প্রদেশ ইউনাইটেড, এরকম 100টা বাংলাদেশ তাদের পেটের ভিতরে ঢুকবে, তাই না? কেন রয়েছে জানেন? তাদের কোর ভ্যালু আছে। কোর ভ্যালুটা কি? হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদের উপর বেস করে কিন্তু তারা দেশটাকে টিকিয়ে রেখেছে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তারা হিন্দুত্ববাদের মুষ্টি ধরে জোর করে ধরে রেখেছে। আপনি নাপিত থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দেখবেন যে হাতের মধ্যে পৈতা পড়ছে, এই পড়ছে। তাদের মধ্যে যে ধর্মীয় মূল্যবোধ এত শক্তিশালী, পৃথিবীতে কোথাও না। এই যে বাকি বাদন লাভ পড়ে দেখেন সবাই। ইভেন ঋষি সুনাক প্রধানমন্ত্রী ছিলেন ইয়েতে, এই ব্রিটেনে, উনি পর্যন্ত তাদের গীতা নিয়ে উনি শপথ গ্রহণ করেছেন। এত কঠিন, এবং মন্ত্র পড়ে 10 ডাউনিং স্ট্রিটে পুরা হিন্দুত্ববাদের নিয়ে উনি অফিসে বসেন। ইভেন কমলা হ্যারিস, ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা, সে কি করলো, চেয়ারে বসার আগে 10 মিনিট তার সাধুদেরকে দিয়ে মন্ত্র পড়িয়ে তারপরে উনি এখানে চেয়ারে বসলেন। আপনি পাইছেন এরকম একজন মুসলমান যারা তাদের নিজস্ব ধর্মীয় কায়দায় এই কাজগুলো করে? আমার বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর সব ধর্মের লোকেরা তাদের ধর্মকে মেনে চলে, কিন্তু আমাদের এত বড় পুত পবিত্র ধর্ম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ধর্মটাকে আমরা অনুসরণ করি না, মানতে চাই না। আমরা আদর্শবান হব কিভাবে, সৎ হব কিভাবে, চরিত্রবান হব কিভাবে, সত্যবাদী হব কিভাবে, যদি সেই শিক্ষাটা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না দেওয়া হয়? কোনো একটা টিচার কি ক্লাসে ঢুকে বলে বাচ্চারা আসসালামু আলাইকুম, কেমন আছো সকালবেলা? বলে না তারা।
হ্যাঁ, গুড মর্নিং, গুড ইভিনিং বলে শুরু করে। আমাদের যে চর্চাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই চর্চাটা যতক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা তুলে ধরতে না পারি, আমার এই বাচ্চাকে ক্লাস 1 থেকে যদি বলি বাবা কখনো মিথ্যা, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ, হ্যাঁ, অন্যকে গালি দিবে না, অন্যকে শ্রদ্ধা করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, শিক্ষাই অন্যতম মেরুদণ্ড, হ্যাঁ, তারপরে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। এই কথাগুলো যদি আমরা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যদি না শিখাই, হাজারো প্রতিযোগিতাকে প্রোপাগান্ডা করেও আপনি কিন্তু দেশকে ঠিক করতে পারবেন না। মাথায় আমাদের শিক্ষা ব্যবস্থার মাথায় আমাদের পরিবর্তন ঠিক আনা করতে দরকার। হবে, শিক্ষা ব্যবস্থা সঠিকতা। ডক্টর আসাদুজ্জামান রিপন, আসলে যে বিষয়টি শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন কথা হচ্ছে, আমাদের যে ট্রেন্ডটা বিগত বছরগুলো দেখেছি, যতটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যতটা নজর দেওয়া হয়, তার থেকে বেশি নজর সবসময় কারিকুলাম বেজের দিকে থাকে। সরকার পরিবর্তনের সাথে সাথেই ন্যাশনাল কারিকুলাম, শিক্ষা ব্যবস্থার কনসেপ্টটা কীরকম হবে, এগুলোর দিকে বেশি নজর দেওয়া হয়। তাহলে এই পরিবর্তনগুলো হচ্ছে এবং বিভিন্ন মহাপরিকল্পনা হয়েছে শিক্ষার ক্ষেত্রে। আসলে গোড়ায় গলদটা কোন জায়গায় থাকছে? আমরা তো বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু শিক্ষা ব্যবস্থায় কেন মনে হয় সবসময় আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি এবং পিছিয়ে যাচ্ছি? আসলে আমি কিভাবে দেখবেন? জনাব আব্দুল হক সাহেবের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছেন। উনি অনেকগুলো খুব পার্টিনেন্ট কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। ওনার অনেকগুলো পর্যবেক্ষণগুলোর সাথে আমি একমত। বাট কোনো পয়েন্টে হি বিকেম ভেরি আনকাইন্ড, একটু আনকাইন্ড হয়েছেন। সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট, এই যে আমাদের গভর্নমেন্টের আমলে প্রথম এসএসসি পরীক্ষাটা হলো এটা, তাই না? এসএসসি পরীক্ষাটা হলো 21শে এপ্রিল, কথাটা খেয়াল রাখবেন। জি। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করলেন 17ই ফেব্রুয়ারি, ঠিক আছে? 18ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হলো। তার মানে 17ই ফেব্রুয়ারি থেকে অলমোস্ট 17ই মার্চ পর্যন্ত রোজার বন্ধ ইত্যাদি, ঈদ, ছুটি ছাটা। গভর্নমেন্ট একটা এরপর তো একটা রোজার মধ্যে ঢুকলেন, তো রোজার মধ্যে গভর্নমেন্টের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি থাকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখা, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি নিয়ে রাখা। তারপরে আপনার এরপরে রেলমন্ত্রী, নৌমন্ত্রী, এদের দায়িত্ব হয় যে মানুষ যাতে নিরাপদে যেতে পারে, ফিরতে পারে, এগুলো নিয়ে এনগেজ থাকা। আচ্ছা, তো 17ই ফেব্রুয়ারি থেকে 21শে এপ্রিল, উই গট অনলি 2 months, অনলি 2 months। এর মধ্যে 1 মাস রোজা এবং রোজার পরে ছুটি। আলটিমেটলি আমি পেলাম 1 মাস। আমার কারিকুলাম বদলাবারও সময় নাই, আমার মাস্টার বদলাবার সুযোগ নাই, কিছুই করার সুযোগ নাই। শুধুমাত্র তারেক রহমানের গভর্নমেন্টের আমলে শুধু একটা পরীক্ষার সূচি ঘোষণা হয়েছে, এই তো। এখন যা কিছু ফল হয়েছে, যদি আপনি একটু একেবারে ম্যাথমেটিক্যাল হিসাবটা করেন, একটা 2 মাসের গভর্নমেন্ট, তখন তো 2 মাসের গভর্নমেন্ট এই ফলাফল বিপর্যয়ের জন্য তো উই ক্যানট হেল্ড দেম রেসপন্সিবল, নাকি? না, সরকারকে দায়ী করা হচ্ছে না, এনিওয়ে করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যারা শুধু শিক্ষানুরাগী, একসময় দানশীল মানুষজন, তারা কমিটিতে আসতেন, তাদেরকে মানুষ নিয়ে আসতো, তাই না? বিদ্যুৎ সাই বলে, এরা একেবারে অ্যাক্টিভিস্ট পলিটিশিয়ান, যারা অ্যাক্টিভিস্ট, যেমন উনি জামাত ইসলাম থেকে উনি ইলেকশন করেছেন। এখন ওনাকে একটা কমিটিতে বসাই দেওয়া যেমন ঠিক হবে না, সেটা যেই প্রতিষ্ঠানে হোক। একইভাবে আমি একটা দল করি, আমার একটা জায়গায় বসাই দেওয়াটা ঠিক হবে না, হবে না, বিকজ উই আর আইডেন্টিফাইড পলিটিক্যালি, ঠিক আছে? তার মানে আমরা কি শিক্ষা নিয়ে ভাবি না? আমরা শিক্ষা নিয়ে ভাবি, ঠিক আছে, সেটা আমাদের যার যার পার্টিকে আমরা ইনপুট দেবো, শিক্ষানীতি নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে আলোচনা করব। কিন্তু ওই গভর্নিং বডিতে যাওয়া কোনো কারণই নেই। এই অনেকগুলো গভর্নিং বডিতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়েছেন, এই আমলেও গিয়েছেন। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তো আমার তরফে তো কখনই আমাকে বললেও আমি যেতাম না, প্রশ্নে ওঠে না, আমি ডিক্লাইন করতাম। তো এই যে যারা গিয়েছেন 2 মাসের তাদের যাওয়ার মধ্য দিয়ে কিছু হয়নি। এখন আমরা দেখতে চাইব যারা এখন ম্যানেজিং কমিটিতে গিয়েছেন, উনি খুবই সঠিকভাবে বলেছেন, সেটা হচ্ছে যে ভালো শিক্ষক যদি আপনার নিয়োগ না হয়, তারা যদি ছাত্রছাত্রীদের প্রতি যদি খুব অ্যাটেন্টিভ না থাকে, আপনার পেটে ক্ষুধা নিয়ে পুষ্টিহীন শিশুদেরকে আপনি যত ম্যাথমেটিক্স বুঝান আর কম্পিউটার বুঝান, তার মাথায় কম্পিউটারের আসবে, তার অঙ্ক মাথায় আসবে, বিজ্ঞান মাথায় আসবে, সাহিত্য আসবে, কবিতা মাথায় আসবে না।
আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখলাম, আমার মেয়েও ওখানে পড়তো, সেখানে খুবই উন্নত মানের মিড ডে মিলের ব্যবস্থা ছিল, বাচ্চাদেরকে ফ্রুটস থেকে শুরু করে বিস্কিট থেকে সব অনেক কিছু, অফকোর্স আমার প্যারেন্টসরাও পার্টিসিপেট করতো। এটা মানে এই নয় রাষ্ট্রে শুধু ফ্রি খাওয়াতে, তা না। দরিদ্র যে ওখানকার সিস্টেমটা, যারা দরিদ্র, আমি যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলগুলোর কথা বলছি, যেহেতু আমার নিজের বাচ্চা সেখানে পড়তো বলে আমার অভিজ্ঞতা আছে। যারা দরিদ্র ঘরের, তারা আপনার মিড ডে মিল ফ্রি পাচ্ছে, মানে স্কুল হয়তো জিজ্ঞেসই করে না। আবার যারা অ্যাফ্লুয়েন্ট, তারা আবার তাদের প্যারেন্টসরা বাচ্চার হাতে আবার ওখানে নিয়ম আছে, প্রতিদিনই 50 সেন্টস, $1, এটা হলো প্যারেন্টসের ইনকাম লেভেলের উপর চিন্তা করে। এখন আমাদের দেশে যদি ধরেন, ওনার কেরানীগঞ্জেও উনি ওখান থেকে নির্বাচন করেছেন জামাত থেকে, আমি বিএনপি থেকে, আমার বাড়ি মুন্সিগঞ্জে, আমাদের এলাকার রেসপেক্টিভ যে স্কুলগুলো আছে সেখানে যদি বলে প্যারেন্টসরা তারা টাকা দেবে, আপনি কিভাবে ডিটারমাইন করবেন? কারণ আমাদের যে এনআইডি যেটা আছে, আমেরিকাতে আপনার এসএসএন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সেই সোশ্যাল সিকিউরিটি নাম্বার চেক করলে ওই বাচ্চাটির বাবা মা ইমিগ্রেন্ট কিনা, এভরিথিং সবকিছু পাওয়া যায়। তার বাবা মা অপরাধ করেছে কিনা, কত টাকা ইনকাম করে, অমুকি তমুকি সব বের হয়ে যায়, সেভাবে ডিটারমাইন হয়। এবং তখন আপনি দিতেও চান, তবে নো নো, ইউ আর নট এন্টাইটেল, ইউ আর নট এলিজিবল, তোমার ইনকাম অনেক কম, মানে স্কুলই বলে দিচ্ছে। আপনার দেশের তো সিস্টেমটা, আপনার এনআইডি মানি তো শুধু ব্যাংক অ্যাকাউন্ট খোলা না রে ভাই, এনআইডি তো মানে শুধু এটা এনআইডি তো সব। আলটিমেটলি আমি যেটা বলছি, আমাদের নতুন গভর্নমেন্ট, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে আমাদের এনআইডিটাকে, এই ডাটাবেসটাকে আমরা একেবারে এসএসএন স্টাইলে নিয়ে যেতে হবে, স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, সোশ্যাল সিকিউরিটি হিসেবে এটা নিতে হবে। কার অপরাধের কাউন্ট কত, কি সে ড্রাগ অ্যাডিক্টেড কিনা, কতবার ধরা খেয়েছে, শাস্তি পেয়েছে কিনা, ছাড়া পেয়েছে কিনা, অমুক কিনা, তাই না? বা মানে আপনার মানে এভরিথিং, সে মানে কোথায় অ্যাবিউজ করেছে, ডোমেস্টিক ভায়োলেন্স করেছে কিনা, তাই না? সবই থাকে সেখানে। আচ্ছা, তো আপনার এই জায়গাগুলোতে আপনার আসতে হবে। পরিবর্তনটা এই কারণে, আমাদের ছেলে মেয়েরা যে আন্দোলনটা করলো, অভ্যুত্থানটা করলো, অভ্যুত্থান তো বাংলাদেশে বহুবার হয়েছে, মুক্তিযুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ কি হতে পারে? লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে, সেখান থেকে তো আমি কিছু শিখলাম না। তারপরে 74 সালে এসে স্বাধীনতার পরে প্রধানমন্ত্রীকে বলতে হয় দেশ স্বাধীন করে পায় সবাই পায় সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। কখন বলেছেন? 74-এ বলেছেন। তাকে আফসোস করে বলতে হয়েছে। তারপর তাকে কি বলতে হয়েছে? বলতে হয়েছে যে আমার ডাইনোসর বায়োসর বলতে হয়েছে। গাজী গোলাম মোস্তফা আমার কম্বল কই বলছে যে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আছে, আমার কম্বল গেল কোথায়? দ্যাট ইজ অলসো নন গভর্নেন্স। একজন প্রাইম মিনিস্টার, তার পরিবারে আমি গুনে দেখলাম প্রায় 7 জন প্রাইম মিনিস্টার, দিদেন প্রাইম মিনিস্টার শেখ মুজিবের পরিবারে ছিল। তো ওনার পরিবার তো 7টা কম্বল আসার কথা, অথচ ওনার পরিবারে একটা কম্বলও যায়নি। দ্যাট ইজ এ নন গভর্নেন্স অফ এ গভর্নমেন্ট। সুশাসন ছিল না বলে যে মানে তার পরিবারের কম্বলের হিসাবও তিনি জানতেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আমরা তো বারবার আন্দোলন করেছি, 90-তে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি তো সেই আন্দোলনের আমি তো মানে ফ্রন্ট রানার, আমি বিএনপি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। এখন সেই আন্দোলনের পরে আমরা কি করলাম? আমরা যে এই যে মানে 24 সালের 5ই আগস্টে আমরা এত বড় একটা আন্দোলন করলাম, এই যে মানে মা বোনেরা পর্যন্ত রাস্তায় নামলো, 135টা শিশু জীবন দিল। এরকম 125টা শিশু, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, এটা 90-তেও দেয় নাই। 90-তে এত বড় ঘটনা ঘটেনি। এরকম আন্দোলনে, ভারতের একটা আন্দোলন, এরকম শিশু হত্যা হয়নি। শেখ হাসিনা তো মানে শি ইজ এ জেনোসাইডার। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আপনার একটা অঙ্গীকার আছে, মানুষের স্বপ্ন আছে। মানুষের স্বপ্নের মধ্যে প্রধানত যে আমি আমার সরকারকে আমি প্রশ্ন করতে পারবো। আপনাকে দেখতে হবে যে সরকারকে মানুষ প্রশ্ন করতে পারছে কিনা। সেদিন তো আমি দেখলাম একটা ছেলে, এই যে কয়েকদিন আগে ছাত্রদের সংঘর্ষের মধ্যে একটা ছেলে প্রাইম মিনিস্টারকে যেইভাবে মানে মানে ক্রিটিসাইজ করলো, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু ক্রিটিসাইজ এ প্রাইম মিনিস্টার। কিন্তু কি হচ্ছে, সে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে না, সে ছেলের বাড়িতে পুলিশ গেছে না, হি টক ইন ফ্রন্ট অফ এ পুলিশ অফিসার। এইটা একটা পরিবর্তন। এটা একটা পরিবর্তন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত সমালোচনা সত্ত্বেও প্রধানমন্ত্রী তার পুলিশকে বলেনি ওকে খোঁজো, ধরো, মামলা দাও। নো, নট অ্যাট অল। দিস ইজ এ গ্রেট চেঞ্জ আমি বলতে চাই প্রশাসনে। এখন আপনার যে পরীক্ষাটা আমি উনি যেটা বলেছেন, অফকোর্স আমাদের দেশের বাচ্চারা, বিশেষ গ্রামের বাচ্চারা এত অবহেলিত, স্কুলগুলো ঠিক মতো নাই, শুধু বিল্ডিংয়ে রংচং করলে কি স্কুল হয়? রেজাল্ট ভালো না কেন? আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন না কেন? ওখানকার যিনি সংসদ সদস্য, যিনি রেসপেক্টেড এরিয়ায়, যদিও সাংবিধানিকভাবে তার কোনো দায়িত্ব না, বাট
এ কাইন্ড অফ মোরাল রেসপন্সিবিলিটিস আছে যে তার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাশের হার কেমন, ছাত্রের অ্যাটেন্ডেন্স কেমন হচ্ছে, শিক্ষকরা ঠিক Properly class নিচ্ছে নাকি, ক্লাস বা নিচ্ছেন কিনা, অথবা হসপিটালগুলো ঠিক মতো চলছে কিনা, সরকার থেকে সাপ্লাইড মেডিসিনগুলো মানে হাসপাতালে ঠিক আছে কিনা, যারা রুগী তারা পাচ্ছেন কিনা, এক্সরে মেশিনটা ঠিক আছে কিনা, নাকি রেফার করে ঢাকায় পাঠাচ্ছে, অ্যাম্বুলেন্সটা ঠিক আছে কিনা, চলছে কিনা, ডাক্তার ঠিক মতো আসছেন রিপন কিনা। ভাই, এটার জন্য কিন্তু উপজেলা লেভেলে শিক্ষা খাতে 10-12 জনের উপরে লোক আছে কিন্তু একটা উপজেলা, তো, আছে। তারা কিন্তু বসে বসে খাচ্ছে। একেবারে ইউ আর রাইট। আপনার কোনো তদারকি ব্যবস্থা নেই, জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। এখন আমি যেটা বলতে চাই, গুড গভর্নেন্সের অ্যাবসেন্টটা সব জায়গাতেই দেখা যাচ্ছে। সব জায়গায় এখন আপনার এই যে ফলাফলের ব্যাপারটা দেখে, ইয়েস, আমি এই দায়িত্ব, এই যে খারাপ ফলাফল হলো, আমি এই বছরই দায়িত্বটা এড়াতে পারবো, মানে গভর্নমেন্টের কথা বলছি। আমি বলতে পারবো যে ইয়েস, আমি তো এই দায়িত্বে আসার পরে 1 মাস রোজা থাকলে এরপরে 1টা মাস পাইলাম, আমি কারিকুলাম বদলাতে পারিনি, শিক্ষক নিয়োগ দিতে কিছুই করতে পারিনি, জাস্ট একটা পরীক্ষা অ্যারেঞ্জ করেছি, পরীক্ষাটা কন্ডাক্ট করেছি, তাই তো একটা ফলাফল ঘোষণা হয়েছে। আলটিমেটলি আপনার নেক্সট 4 to 5 ইয়ার্স মানে পরবর্তীতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, ধনী দরিদ্রের বৈষম্যটা কমাতে হবে। ওই ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে শুরু করে গ্রামের স্কুলগুলোর মধ্যে ডিফারেন্সটা, বরাদ্দটা, বৈষম্যটা কমাতে হবে। আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম, যদিও আজকে শিক্ষা এবং আমাদের রাষ্ট্রপতি নির্বাচন অনেক কথা হয়ে গেল। ব্রিগেডিয়ার আব্দুল হক, যে বিষয়টি আসলে বিভিন্ন ধরে এখন ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, আবার শেখ হাসিনার আসার বিষয়ে একটা আওয়াজ শোনা যাচ্ছে ডিসেম্বরে, এর মধ্যে ব্রিক্সে আবার আমাদের প্রধানমন্ত্রীকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে, আজকে মোদির সঙ্গে ত্রিবেদী বৈঠক করেছেন। সামগ্রিক বিষয়টা কিভাবে দেখছেন সংক্ষেপে বলবেন 3 সেকেন্ডে। আমি আবার রিপন ভাইয়ের কাছে আসবো। জি, এইটা আমি মনে করি সবগুলোর চেয়ে রিপন ভাই একসাথে। দেখেন, ভারত একটা দেশ, যে দেশটা 17 বছর বিগত, আমি আগের কথা বাদ দিলাম, স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, 17 বছরে হাসিনার মতো একটা ফেসিস্ট সরকারকে টিকে রেখেছিল তারা, নো ডাউট ইন ইট। তারা সর্বক্ষেত্রে ইনপুট দিত, তাদের গোয়েন্দা সংস্থা দেশে কাজ করত, লক্ষ লক্ষ লোক অবৈধভাবে দেশে কাজ করত। এবং সবচেয়ে ভালো একটা খবর হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি স্ট্যান্ড নিয়েছেন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। রাইট। সেটা কিরকম, ব্রিক্স সম্মেলনে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যাবেন না, দেখবেন হি উইল নট গো। এটাই হলো রাষ্ট্রনায়ক সুলভ একটা আচরণ। কেননা আপনি এত কিছু করতেছেন, আমাদের দেশের যারা শেষ করে দিয়ে গেছে, একদম শেষ, দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা সব ধ্বংস করে দিয়ে গেছে, তাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন। একটা সাধারণ লোক যখন ভিসা নিয়ে চিকিৎসা করতে যায়, সেখানে আপনি তাকে মারেন, অথচ অবৈধভাবে যারা গেল তাদেরকে জামাই আদরে আপনি রেখে দিয়েছেন। আবার সেই ক্ষেত্রে আপনি আসছেন দাওয়াত দিতে, আপনি ত্রিবেদী সাহেব তো বাংলাদেশে ঢুকলো, সেই বেনাপোল দিয়ে ঢুকে প্রথমেই কি করলেন উনি, কথাটা ওই বেনাপোল নাই, সিলেটের দিয়ে ঢুকে যে আমরা এক দেশ, মানে আমরা একই জনগণ, মানে ওখান ভারতের ঘোষণা দিয়ে দিলেন উনি একটা মন্ত্রী মর্যাদা কিন্তু ব্যক্তিত্ব এবং সিনিয়র সিটিজেন এবং সিনিয়র একজন আমলা বলেন, পলিটিশিয়ান বলেন, ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটাকে পাঠানো হয়েছে বাংলাদেশে। উদ্দেশ্য কি, বাংলাদেশে যাতে বর্তমান সরকারকেও হাসিনার মতো হিপনোটাইজ করে তাদের, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বুঝে গেছেন সেটা, তিনি যাবেন না। এক, দ্বিতীয়ত রয়ের যে আনাগোনা বাংলাদেশে আবার শুরু হলো, রয়ের প্রধান পরাগ জৈন যদিও ইনভাইটেড হয়েছে, আসছেন, একটা গুড গেস্টার, রিপন ভাই বলেছেন একটু আগে আমার কথা বলে, গুড গেস্টার। এখন মাথা নত করার সময় নাই, আমরা উঁচু মাথা করে আমরা ইন্ডিয়ার সাথে দাঁড়াবো এবং আমরা একটা জাতি হিসেবে, জিয়াউর রহমান যেভাবে দেশের মর্যাদাটাকে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আমার বিশ্বাস জনাব তারেক রহমান তার বাবা এবং তার মায়ের সেই আদর্শকে অনুসরণ করে আমাদের মর্যাদাটাকে সেই উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। ডক্টর আসাদুজ্জামানের উপর একই বিষয়ে জানতে চাচ্ছি, যেহেতু প্রতিবেশী পরিবর্তন করা যায় না, এই বিষয়গুলো বারবারই আমরা শুনছি, মোদ্দা কথা কোনো কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি? চ্যালেঞ্জের কথাটা আমি বলবো না, আমি এটা চ্যালেঞ্জ শব্দটা হচ্ছে যে আপনার কম্প্রোমাইজ করার মতো কথাবার্তা, আপনি দুর্বল অবস্থানের কথা বলছেন। চ্যালেঞ্জ কেন, আমি বলবো যে বাংলাদেশ অনেক বছর পরে আত্মমর্যাদার সাথে, দৃঢ়তার সাথে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তিনি যে ভারতের একটা
ভারতের বাইরে, অর্থাৎ ভারত একটা দেশ, ভারতের একজন প্রধানমন্ত্রী আছে, বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট দেশ, সভরেন দেশ, তার একজন প্রধানমন্ত্রী আছে, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কারেজটা কি জানেন? অন্য ধরনের একটা কারেজ থাকে, যে কারেজটা আমাদের প্রাইম মিনিস্টার দেখিয়েছেন। কি সেটা হচ্ছে, তিনি খুব ক্যাটেগরিক্যালি শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুটা অ্যাড্রেস করতে বলেছেন ভারতকে। তিনি উসমান হাদির হত্যাকারী যারা ভারতে আশ্রয় আছে তাদেরকে তিনি ফেরত পাঠাবার কথা তিনি বলেছেন। আর যেটা মানে আলোচনা হয়নি, আমি মানে অনুমান করছি প্রবাবলি যে মানে ডিজিএফ এর আমন্ত্রণে যে আপনার রয়ের চিফ এসেছিলেন, পরাগ জৈনের কথা যিনি বললেন, পরাগ জৈনের কাছে আমি ধারণা করছি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর তরফ থেকে সার্টেন, আমি বিশ্বাস করতে চাই যে আমাদের পলাতক যে সমস্ত মানে আর্মির অফিসার যারা ওই দেশে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকেও প্রত্যর্পণ করার ব্যাপারে তারা দাবি তুলেছেন। এটা একটা ইম্পর্টেন্ট দিক। আমি খুবই অবাক হই, একটা দেশের মানে আমাদের দেশের একটা দেশের গোয়েন্দা সংস্থার, মানে তাও সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা সেনা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, সে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা কমপক্ষে দুজন চিফ, সেখানে কিভাবে দুটো চিফ তারা ইন্ডিয়াতে আশ্রয় পেয়েছে, তারা চলে গেছে। তার মানে দে অ্যাক্টেড ডিউরিং দ্যাট টার্ম, ফর দ্য ফেভার অফ ইন্ডিয়া, অফ কোর্স, যার জন্য ইন্ডিয়া তাদেরকে একেবারে জামায় আদর করে তাদেরকে, সেজন্য আমাদেরকে শেখ হাসিনাকে যেমন ফেরত পেতে হবে, অ্যাট দ্য সেম টাইম যারা আয়নাঘর বানিয়েছে, যারা গুম খুনের নায়ক, যারা ভারতের যারা মানে আশ্রয় আছে, আমাদের গোয়েন্দা সংস্থার মানে তথ্য আর নতুন করে কি আর পাস করবে? ও তো আগে ওরা তো ওদের পক্ষেই কাজ করতো, বেতনটা বাংলাদেশের নিত, ভাতাটা খেত খুবই ইন্ডিয়া। দুঃখিত আসলে যে আলোচনা এটা আরো একটু সময় পেলে ভালো হতো, ভারতের পাচাটা ছিল আমাদের শেষ করতে হচ্ছে। সেটা প্রমাণ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক, আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও চাই বর্তমান সরকার আগামী দিনটি সুন্দর বাংলাদেশের জন্য কাজ করুক এবং বিরোধী দলও তাদের অবস্থান থেকে সক্রিয় থাকুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।